গাইড আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 2 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 5/6/2025-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করে যাওয়ার দরকার আছে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে যে একটা ডেস্কের চিহ্নিত মূল্য হচ্ছে এত, যা ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি। এটি চিহ্নিত মূল্যের ওপর 4% ছাড়ে বিক্রি করা হয়, তো লাভের শতাংশ নির্ণয় করো। তো সব থেকে বেস্ট হচ্ছে আমি এখানে ধরে নেবো যে সিপিটা হচ্ছে এখানে আমাদের 100, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট একটু বাড়িয়ে নিই এটা আমি। তো সিপিটা হচ্ছে এখান থেকে আমি 100 ধরলাম, তাহলে এখান থেকে আমার এমপিটা কী হবে, এখান থেকে এমপিটা হবে এখান থেকে আমাদের 125 হবে, ঠিক আছে, কারণ এখান থেকে 25% বলছে এখানে বেশি, ঠিক আছে। আচ্ছা এখন কি বলছে এখানে না, বলছে এই যে মার্ক প্রাইসটা হলো এর ওপর 4% ছাড়ে আমরা বিক্রি করব। 4% ছাড়ে বিক্রি করলে আমাদের এসপিটা কত হবে এখান থেকে না, 125-এর ওপর হচ্ছে এখান থেকে 96/100। 25 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 5, 25 দিয়ে কালো আছে 4, 4, 24, 5 24 হচ্ছে এখান থেকে 120। তার মানে 100 টাকা জিনিসটা কিন্তু বিক্রি হচ্ছে এখানে 120 টাকাতে। তার মানে 20% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। তাহলে অ্যান্সার কী হবে এখানে, অপশান সি। যে টাকাটা দিয়ে রেখেছে এটা নিয়ে ধরার দরকারই নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনটা অনেক বড় হবে। তো আমরা যদি সিপি যদি 100 ধরি তাহলে কিন্তু ক্যালকুলেশনটা অনেক আমার ইজি হবে। পরের প্রশ্ন বলছে কি না, একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বলছে দুটো ক্যাব 28 মিনিটের ব্যবধানে 74 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। উভয় ক্যাব একই দিকে যাত্রা করে। বিপরীত দিকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক 10 মিনিটের ব্যবধানে ক্যাবগুলির মুখোমুখি হয়। লোকটির গতি নির্ণয় করো। ধরো এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ঠিক আছে, আর একটা লোক ধরো এপার থেকে এই দিকে আসছে আর গাড়িগুলো সব এই দিকে যাচ্ছে। আমি ধরলাম এইখানে লোকটা প্রথম গাড়িটাকে দেখলো আর এইখানটায় লোকটা সেকেন্ড গাড়িটাকে দেখলো, এদের মধ্যে এই গ্যাপটা হচ্ছে 10 মিনিটের গ্যাপ, ঠিক আছে। এখন দেখো ব্যাপারটা বুঝতে হবে যে এই যে 28 মিনিটের ব্যবধানে যাচ্ছে, ঠিক আছে, তো এই 28 মিনিটের দেখো একটা গাড়ি ছাড়লো, একটা গাড়ি প্রথমে ছাড়লো কত বেগে না 74 কিমি/ঘন্টা বেগে। পরের গাড়িটা আবার ছাড়লো, সেটা কিন্তু 28 মিনিট পরে। এই 28 মিনিটে কতটা যাচ্ছে না 28/60 ইন্টু হচ্ছে 74, এই ডিস্টেন্সটা কিন্তু প্রথম গাড়িটা যাচ্ছে। তাই এই দুটো গাড়ির মধ্যে যে গ্যাপটা হবে না, এই গ্যাপটা কিন্তু এই 28/60 ইন্টু 74 কিন্তু থাকবে, কারণ দুজনের বেগ তো সেম। যদি বেশি হতো কারোর বেগ তাহলে কিন্তু একে অপরকে ক্রস করে যেতে পারতো। যেহেতু বেগ সেম, যেহেতু আগে বেরিয়েছে যে, সে কিন্তু একটু এগিয়ে থাকবে। কতটা এগিয়ে থাকবে, এইটাই হচ্ছে এগিয়ে থাকবে। এখন অঙ্কটা আমার কিন্তু জাস্ট এইখান থেকে এইটুকুর মধ্যেই ভাবতে হবে। আমি ধরলাম মানুষটার বেগ ধরলাম হচ্ছে এক্স, তাহলে এই পারের ধরো আমি সেকেন্ড গাড়িটার রেসপেক্টে ভাবছি, এর বেগ ধরো কিছু একটা আছে কত, এখানে 74 বলা আছে, 74, ঠিক আছে। আর মানুষটার বেগ কত এখান থেকে না এক্স, তাহলে এখান থেকে আপেক্ষিক বেগ কত হবে না এক্স প্লাস 74। তাহলে এই যে টাইমটা লাগছে 10 মিনিটের ব্যবধানে, মানে এই C1 থেকে C2-তে আসতে 10 মিনিট লাগছে, অর্থাৎ এই আপেক্ষিক বেগটাকে আমরা কাজে লাগিয়ে 10 মিনিট মানে হচ্ছে 10/60, যে দূরত্বটা অতিক্রম করছে সেটা আলটিমেট কোন দূরত্বটা না, তাদের মধ্যে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল সেই গ্যাপটা, অর্থাৎ 28/60 ইন্টু হচ্ছে 74, ঠিক আছে, আর কিছুই না। C1 থেকে C2 আসতে টাইম লাগছে 10 মিনিট, 10 মিনিটে কতটা যাচ্ছে না আপেক্ষিক বেগ ইন্টু সময় সমান সমান এই গ্যাপটাই তো প্রথমের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা। তো ব্যাস এবার সমাধান করো এখান থেকে। তো এখান থেকে 60 তো বাদ হয়ে যাচ্ছে, এখান থেকে 28 আর 74-এর গুণ, 74 দুগুণ হচ্ছে এখানে 148 আর হচ্ছে এখান থেকে 14, 8 14 112, 2 হাতে রয়েছে এখান থেকে 11, 4 56 আর 11 হচ্ছে এখান থেকে 67, 7 6 14কে 14 6 হচ্ছে 20, 207.2। তাহলে এক্স প্লাস 74 সমান সমান 2072, আর এই 10টাকে নিচে নামছে, তার মানে 207.2 হচ্ছে। তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে, মানে লোকটার বেগটা কত হবে 207.2 মাইনাস হচ্ছে এখান থেকে 74, 3 এখানে পাচ্ছি আমরা 13, তাহলে 133.2 কিমি/ঘন্টা এইটা হচ্ছে ওই লোকটার বেগ। ভালো প্রশ্ন কিন্তু, এটা নোট করে নিতে পারো। পরের প্রশ্ন কি বলছে এখানে, অতুলের বেতন প্রতি মাসে 10,000 টাকা, তিনি বাড়ি ভাড়া বাবদ এত টাকা, বিল বাবদ এত টাকা ব্যয় করে, বাকি পরিমাণ তার মাসিক সঞ্চয়। যদি তার জন্মদিনের মাসে সে তার সমস্ত মাসিক সঞ্চয়ে জন্মদিন উদযাপনে ব্যয় করে, তাহলে 1 বছরে তার সঞ্চয় কত। দেখো এমনিতে তার কিন্তু ইনকাম হচ্ছে এইটা, সেখান থেকে খরচা হচ্ছে কত না 6,000,
আর হচ্ছে এখান থেকে 2500, মানে বলতে পারি এখান থেকে 1500 টাকা করে সে কিন্তু সঞ্চয় করে। এখন দেখো একটা বছর তার জন্মদিনের মাসে সে কিন্তু মাসিক সঞ্চয়ের সমস্তটা ব্যয় করে, তার মানে একটা মাসে যা সঞ্চয় করছে ওই মাসটা কিন্তু কোনো রকম কিছু রাখতে পারছে না, কারণ সে সব খরচা করে দিচ্ছে। তার মানে এই 1500টা জাস্ট আমরা 11 মাস দিয়ে গুণ করলেই তো টোটাল সঞ্চয় পেয়ে যাবো, ওই একটা মাস বাদ, কারণ সে জন্মদিনের মাসে সমস্ত টাকা খরচা করে দেয়। তাহলে মোট সঞ্চয় কত হবে না, 15 11 হচ্ছে এখান থেকে 165, পাশে দুটো শূন্য, 16,500 হচ্ছে তার সঞ্চয়ের পরিমাণ। পরের প্রশ্ন কি বলছে, তো বলছে এখানে একটা পাইপ 10 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে, অন্য একটা পাইপ 20 মিনিটে পূর্ণ করতে পারে। দুটো পাইপ খালি ট্যাঙ্কে একসাথে চালানো হলে তার ট্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় লাগবে? তো একটা কি করছে না পূর্ণ করছে, একটা করছে খালি। আমরা কি করি এরকম ক্ষেত্রে না, দুটোর মধ্যে প্রথমে গুণ করি আর তলায় দুটোর মধ্যে আমরা কি করি না বিয়োগ করি। তো এই তো হয়ে গেল 200 বাই হচ্ছে 10, মানে এখানে পাচ্ছি আমরা 20 মিনিটে কিন্তু এটা কিন্তু পূর্ণ হতে সময় লাগবে। 20 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন বলছে এখানে x/y বলছে 2:5, x/y বলছে এখান থেকে 2:5, y/z বলছে এখান থেকে 4:7। যদি এত টাকা x, y, z এর মধ্যে বন্টন করা হয় তাহলে প্রাপ্ত অর্থের পরিমাণ। আগে আমাদের এই যে অনুপাতটাকে মার্জ করতে হবে, মার্জ করতে গেলে এখানে y আছে 5, এখানে y আছে 4, আমরা কি করব প্রথমে 4 দিয়ে গুণ করব, মানে 8:20, আর একে 4 দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 5 দিয়ে গুণ হবে, এটা 5 দিয়ে গুণ হবে এটা, তাহলে 5 দিয়ে গুণগুলো করছি এখানে আমরা কত না 5 4 20, এটা হবে 35, ঠিক আছে। তাহলে এখন অনুপাতটা কত হলো, x/y/z কত হচ্ছে এখান থেকে না 8:20 হচ্ছে 35, ঠিক আছে। এখন এই তিনটে মিলিয়ে হচ্ছে মোট টাকা, যেটা হচ্ছে আমাদের কত হচ্ছে না 35, 20 হচ্ছে 55, আর 8 হচ্ছে এখান থেকে 63, সমান সমান 15, 1, 2, 0। তাহলে এখান থেকে একের মানটা কত হবে, এখান থেকে 63 দুগুণ হচ্ছে এখান থেকে 126 মানে পাচ্ছি এখান থেকে আমরা 252 পড়ে থাকছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 240। তাহলে একের মানটা হচ্ছে 240। তাহলে এবারে এক্সের মানটা কত হবে, এক্সের মান হচ্ছে 8 মানে হচ্ছে 240 ইন্টু হচ্ছে 8, মানে এখানে পাচ্ছি আমি 1920। দেখো অ্যান্সার কিন্তু চলে আসছে আমার অপশান ডিতে। বাকিগুলো চেক করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াইয়ের মান হচ্ছে 20 মানে হচ্ছে 240 ইন্টু হচ্ছে 20, মানে পাচ্ছি এখান থেকে আমরা 4800। আর জেডের মানটা কত হচ্ছে এখান থেকে না 35 ইন্টু 2400, মানে এখানে পাচ্ছি আমি কত না 8400, ঠিক আছে। 8400 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, মনোজিৎ তার আয়ের বলছে 40% ব্যয় করে, যদি সে 18,000 টাকা সঞ্চয় করে তার আয় কত? খুবই সোজা, 40% মানে আমি এটাকে এমনি 100 ধরেই করতে পারি। ইনকাম যদি 100 হয়, 40 হচ্ছে তার ব্যয়, তাহলে সঞ্চয় কত হচ্ছে এখান থেকে 60 টাকা। এখন এই 60-এর মানটাই তো এখান থেকে বলেছে কত না 18,000 টাকা, তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে না 300 হচ্ছে এখান থেকে। তো আমার দরকার হচ্ছে এখান থেকে কি না আয়, অর্থাৎ 100-র মানটা লাগবে। তাহলে 300 ইন্টু 100 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 30,000, এটাই হচ্ছে তার ইনকাম, অপশান বি, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, 37 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করলেন যে 1 ঘন্টা 5 মিনিট সাইকেল চালানোর পর সে বাকি দূরত্বের 4/3 ভাগ অতিক্রম করেছে, তার গতি কত ছিল? দেখো ল্যাঙ্গুয়েজটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ এখানে বলেছে দেখো 37 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময়, এই লাইনটা থেকে এটা বুঝতে হবে যে আমি টার্গেট নিয়ে বেরোচ্ছি যে আমি আজকে 37 কিমি দূরত্ব অতিক্রম করব, ঠিক আছে, এটা হচ্ছে আমার টার্গেট। তো সে লক্ষ্য করছে কিনা আমি 1 ঘন্টা 5 মিনিট সাইকেল চালানোর পর দেখছি যে বাকি দূরত্বের 4/3 ভাগ অতিক্রম করেছি, তার গতি কত ছিল? দেখো প্রথম কথা হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট মানে কত হচ্ছে না 1 ঘন্টা 5/60, মানে এখানে পাচ্ছি আমি 13/12 ঘন্টা। ধরলাম বেগটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা, তাহলে এই যে সময়টা লেগেছে এই সময় সে গেছে কত না 13x/12 কিলোমিটার, এতটা দূরত্ব গেছে। মোট দূরত্ব কিন্তু বুঝতে হবে এখানে, কিন্তু এইটা হচ্ছে আমার টার্গেট, মানে 37 হচ্ছে এখানে মোট দূরত্ব। তাহলে পড়ে আছে কত, 37 হচ্ছে মোট, সেখান থেকে আমি গেছি কত না 13x/12 গেছি, তাহলে পড়ে আছে কত, এইটা হচ্ছে আমার এখন পড়ে আছে, বিয়োগ করলেই পড়ে আছে। তাহলে তার এই অতিক্রান্ত দূরত্বটা কিন্তু বাকি দূরত্বের 4/3 ভাগ, ব্যাস এই হচ্ছে ইকুয়েশান। এটাকে এবার সলভ করতে হবে, আর কিছুই নেই। তো এবার আমরা করি 12 দিয়ে কাজ করি, বঞ্চ গুণ করেই দিই 13x/12 এখান থেকে, আর এখানে এটা প্লাস হয়ে আসবে এদিকে 36, 4 13 হচ্ছে এখান থেকে 52 আসবে, এখানে হচ্ছে 148,
এখানে হচ্ছে আমাদের 3, ঠিক আছে। আচ্ছা 36 হচ্ছে এখানে আমাদের লসাগু, 3 থেকে 39 পাচ্ছি, এখান থেকে আমরা 39x প্লাস 52x 148 বাই হচ্ছে 3, 3 দিয়ে কালো আছে কিন্তু আমরা 12, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 148 ইন্টু 12 বাই 91, এটা গুণ করতে হবে। 8 12 96, 6 9 48 9 57 7 5, 12কে 12 5 হচ্ছে এখান থেকে 17, 91 1776, 2 দিয়ে তো যাবে না, 1 দিয়েই যাবে, এটা 91, এখান থেকে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 8 6, আর এখান থেকে নামছে হচ্ছে এইটা 6টা, তো এখানে 9 দিয়ে যাবে, 9কে 9 9 লং 81, দেখো প্রায় 19 পয়েন্ট সামথিং আসছে না, আর দেখা দরকার নেই, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা কিন্তু বুঝতে হবে। পরের প্রশ্ন কী বলছে এখানে 3.5:17.4 14:x হলে এক্সের মানটা কত, তার মানে 3.5 বাই হচ্ছে 17.4 সমান 14 বাই হচ্ছে এক্স। এখন এই পয়েন্ট তো চলে যাচ্ছে, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 14 ইন্টু 174 বাই হচ্ছে এখান থেকে 35, ঠিক আছে। 7 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 2, কালো পাচ্ছি এখানে আমরা 5, তাহলে এখানে 4 দুগুণে 8, 16 দুগুণে হচ্ছে 34 বাই হচ্ছে 5, আরও একটা 2 দুগুণে গুণ করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 8 দুগুণে 16 6 696, তলায় হচ্ছে 10, তার মানে হচ্ছে এখান থেকে 69.6 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 12 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে নম্বর হচ্ছে এত, এক্স 28 35 56 78 63 65 81 79 83 80 এবং ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ নম্বর, ঠিক আছে। যদি নাম্বারের রেঞ্জ বা পরিসর 70 হয় আর গড় যদি 64 হয়, তাহলে এখানে এক্স ওয়াইয়ের মানটা বার করতে হবে। দেখো রেঞ্জ বলেছে 70, তার মানে ওয়াই থেকে এক্সটা বাদ দিলে পাবো এখান থেকে আমরা 70, তো এইটা চেক করলে অপশানে দেখো প্রত্যেক জায়গাতেই তো 70 আছে, তাহলে এখান থেকে অপশান তো বাদ দেওয়ার জায়গা নেই, আমাদের আরেকটু খাটতে হবে। এখানে গড়টা বলেছে কত এখান থেকে না 64 বলেছে, কিন্তু এখানে আমাদের গড়টা, ঠিক আছে। কত কম কত বেশি আমি দেখি, দেখো এখানে আছে 28, তার মানে নিশ্চয়ই এখানে -36 কম আছে, এখানে আছে 35, তার মানে কিন্তু এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 29 কম আছে, 29 ঘাটতি আছে, এখানে আছে 56, মানে এখানে কিন্তু 8-এর ঘাটতি আছে, এখানে আছে 78, মানে 14 বেশি আছে, এখানে আছে 63, মানে কিন্তু এখানে 1-এর ঘাটতি আছে, এখানে আছে 65, মানে +1 বেশি আছে, এখানে আছে 81, মানে এখানে 17 বেশি আছে, এখানে আছে 79, এখানে কিন্তু আমাদের 15 বেশি আছে। তো আলটিমেট কত হয় দেখি, এটা তো কেটে যাচ্ছে, এখানে 17 15 হচ্ছে এখান থেকে 32, আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা 46 পাচ্ছি, 29 আর 8 হচ্ছে এখান থেকে 37 আর 36-এ পাচ্ছি এখান থেকে কত, আচ্ছা এখানে আরেকটা তো আছে তো 83 পড়ে আছে, 83 মানে এখান থেকে 83 মানে হচ্ছে এখান থেকে আবার এখানে 19 বেশি আছে, আবার এখানে 80 পড়ে আছে, 80 মানে এখান থেকে কত না 16 পড়ে আছে। আচ্ছা বাকি আছে, আমি ধুম করে করলাম, 17 15 হচ্ছে 32 আর 14 পাচ্ছি এখানে 46, আর এখান থেকে পাচ্ছি কত এটা 35, তাহলে 46 আর 35 মানে 5 6 11 1 হাজার হচ্ছে 1 7 থেকে 8 81 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত আমি 37 আর 36 মানে পাচ্ছি আমি -73 আর 81 মিলিয়ে কিন্তু এখানে 8 বেশি আছে, ঠিক আছে। এই 8টা যে বেশি আছে, এই 8টা মেকআপ দেবে কে, এক্স আর ওয়াই দুজনে মিলে। এখন দেখো এক্স প্লাস ওয়াইয়ের মোট মান কত, দেখো গড় তো 64 বলেছে, মানে প্রত্যেকের মান কমসে কম 64, তাহলে 64 ইন্টু 2, এখন এখানে 8 ছিল বেশি, এই 8টা আমি এখান থেকে মেকআপ দেওয়ার জন্য বিয়োগ করে দেবো, তার মানে টোটালটা কত এখানে না এক্স প্লাস ওয়াই মিলিয়ে হচ্ছে এখান থেকে 120, ঠিক আছে 120। এইবার দেখো আমি অপশান দেখে তো বুঝতেই পারছি, দেখো 100 আর 30 যোগ করলে হয় 130, 95 25 যোগ করলে হয় এখান থেকে 120, এটা যোগ করলে হয় 140, আর এটা তো আসছেই না, তো বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার হবে কোনটা না 25 আর 95, যেটা যোগ করলে হচ্ছে আমার 120 আর বিয়োগ করলে হচ্ছে এখানে আমাদের 70। ভালো ভালো প্রশ্ন এসেছিলো এটা। পরের প্রশ্ন কী বলছে এখানে, সচিন প্রথম কলমটি বলছে যথাক্রমে 630 এবং দ্বিতীয় কলমটি 722-তে কিনেছিলেন। প্রথম কলমটি 70% লাভে বিক্রি করে, কিন্তু ক্রেতা দামের জন্য দর কষাকষি করে এবং তাকে 9% ছাড় দেওয়া হয়। দ্বিতীয় কলমটি লাভের 71% মূল্যে অফার করতে হয়। এই লেনদেনে তার মোট লাভ নির্ণয় করো। তো যা সংখ্যা দিয়েছে খুব বিদঘুটে সংখ্যা, কিছু করার নেই। তো এটা হচ্ছে প্রথম কলমের সিপি কত না 630, তাহলে এসপি কত হবে, আলটিমেট এসপি দেখো কী হচ্ছে
না 630-এর ওপর আমাদের তো লাভ চাপাচ্ছি হচ্ছে 170/100, কিন্তু আবার দর কষাকষি করার জন্য আবার 9% ছাড় দিচ্ছে, মানে 91 কিন্তু 100 একটা হচ্ছে। তো এখান থেকে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, এখান থেকে 63 আর 91 আমাদের এখানে গুণ করতে হবে। একটু বড় বড় গুণ আছে, কিছু করার নেই। 3-একে 3, এখানে পাচ্ছি আমি 9-3 হচ্ছে 27, 6-33-এ 3, হাতে রয়েছে এখান থেকে 3, 6 54 আর 3 হচ্ছে এখান থেকে 57, তার সাথে হচ্ছে আবার 17-র গুণ, 3 17 হচ্ছে 51-এর 1, হাতে রয়েছে 5, 51, 5 হচ্ছে 56, 6 হাতে রয়েছে 5, 5 119 আর 5 হচ্ছে 24-এর 4, হাতে রয়েছে এখান থেকে 12, 5 85 আর 12তে পাচ্ছি এখান থেকে আমরা 97, তাহলে এখানে পাচ্ছি আমি 974.61, 974.61, এটা হচ্ছে এসপি। আর সেকেন্ড পেনটার ক্ষেত্রে কী হচ্ছে না, সিপি হচ্ছে 722, এসপি কত হবে না, এখানে কিন্তু 71% মূল্যে অফার করতে হচ্ছে লাভে, তার মানে লাভ চাপাবে এর ওপর আর কিছুই না। 171 হচ্ছে 100, ঠিক আছে, এই গুণটা করতে হবে। তো এখানে 171 মানে হচ্ছে আবার 9 × 19, তো 722-এর সাথে আমি আগে 9-এর গুণটা করে দিই। 9 দুগুণে 18 আর হাতে রয়েছে 1, 9 দুগুণে 18 1 19-এর 9, হাতে রয়েছে 1, 63 আর 1-এ হচ্ছে 64 ইন্টু হচ্ছে 19, 8 19 152, 2 হাতে রয়েছে 15, 9 19 171 আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 186, 6 হাতে রয়েছে এখান থেকে 18, 4 76 আর 18তে পাচ্ছি আমরা এখান থেকে 94-এর 4, 9 114 আর 9 হচ্ছে 123, মানে 1234.62, বাবা রে বাবা। তো এটা আমি টোটাল করে দেখি কত হচ্ছে, এখান থেকে ক্যালকুলেটিভ অঙ্ক দিয়েছে এটা 2, এটা হচ্ছে তোমার 5, এখানে হচ্ছে 13, টোটাল হচ্ছে সিপি কত না 1352। আচ্ছা, এবার এইটা দেখি আমি যোগটা করে দিই, এখানে পাচ্ছি আমি 3, 6 6 12 2, হাতে রয়েছে 1, 4 4 8 1 হচ্ছে 9, 7 3 10 0, হাতে রয়েছে 1, 52 21 1 হচ্ছে 22, তো এইটাই বিয়োগ করতে হবে 1352 0 0 2 3 থাকছে এখান থেকে, এখানে থাকছে 7 5 থেকে 4 8 857.23, যেটা হচ্ছে অপশান বিতে আছে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন সলভ করতে বলেছে, তো এটা ভেঙে দাও। 4x², তারপর হবে কি, এটা 9 হবে, 6 দুগুণে 3 দুগুণে 6 আর 2 হচ্ছে এখান থেকে 12x, মাইনাস x² মাইনাস 2x মাইনাস 1, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 3x² পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 10x প্লাস হচ্ছে এখান থেকে 8, তো এটা হচ্ছে মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সমাধান করতে বলেছে, এগুলো ছোটো ছোটো অঙ্ক। 70 + 12 আর এখানে পাচ্ছি হচ্ছে -1, মানে 11, আর এখানে পাচ্ছি আমি 81 মানে অপশান বি। পরের প্রশ্ন কী বলছে, এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষপৃষ্ঠের ক্ষেত্র হচ্ছে এত, শঙ্কুর বলেছে, ঠিক আছে, ভূমির ব্যাস হচ্ছে এত, উচ্চতা কত, তো 2r এর মান এখান থেকে 100, তাহলে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 50, বক্ষপৃষ্ঠ মানে কিন্তু এখান থেকে πr, l এর মানটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে এই পাই তো বাদ চলে যাচ্ছে, r এর মানটা কত এখান থেকে না 50 × l = 6500, তাহলে l এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 130 পাচ্ছি, তাহলে h এর মানটা কী হবে এখান থেকে l² - r² হবে, তো এখানে পাচ্ছি আমি 16900, এখানে পাচ্ছি আমি 2500, তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি 14400, মানে এখানে পাচ্ছি আমি 120 সেমি হচ্ছে এখানে আমাদের শঙ্কুর উচ্চতা। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, দুটো পাইপ আছে এখানে এ আর বি, যথাক্রমে 9 ঘন্টা এবং 6 ঘন্টায় 3700 লিটারের একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি দুটো পাইপ একসাথে খোলা হয় তবে 6400 লিটারের একটা খালি ট্যাঙ্ক পূর্ণ করতে কত সময় লাগবে। তো দেখো আমরা যেরকম করি যে এ পাইপটা 1 ঘন্টাতে কতটা ফিল আপ করতে পারে না 3700 বাই হচ্ছে 9, আর বি পাইপটা 1 ঘন্টায় ফিল আপ করতে পারে কত 3700 বাই হচ্ছে 6। যখন এরা একসাথে কাজ করে তখন 1 ঘন্টায় কতটা করতে পারে না, এখান থেকে আমি দুটো যোগ করবো, 3700 কমন ধরে নিলাম, তাহলে এখানে 1-এর 9 আর 1-এর 6 মানে 18 হচ্ছে এখান থেকে লসাগু 18 হওয়া মানে ওপরে হবে কত না 2 আর 3 5-এর 18, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে পরিমাণটা হলো, আমি একটু গুণ করে দিই, এটা 18500 বাই হচ্ছে 18, তাহলে এত লিটার, কিন্তু এটা এত লিটার ভর্তি করতে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, তাহলে 1 লিটার ভর্তি করতে সময় লাগবে কত না 18 বাই 18500, আমার লাগবে এখন কত না 6400, তাহলে এখানে 18 × 6400 বাই হচ্ছে 18500, তো শূন্যগুলো কেটে আছে, 64 আর 18-র গুণটা করলেই হয়ে যাবে,
4 8 72, 2 হাতে রয়েছে 7, 6 8 108 আর সাথে হচ্ছে 115, 1152 বাই হচ্ছে 185 এত ঘন্টা লাগবে। অপশান এতে রয়েছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, তো বলছে বার্ষিক 9% সুদের হারে 2 বছরে এত টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ এবং সহজের মধ্যে অন্তরটা কী হবে। তো দেখো আমাদের ফর্মুলা কী আছে না, সাম সমান ডিফারেন্স ইন্টু 100/r তার হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে সামটা বলে দিয়েছে কত না 47,100, ডিটা কত এখানে বলে দিয়েছে, অন্তরটা আমাদের এখানে বার করতে হবে 100/9, 100 হচ্ছে 9। তো একটা 100 আর এই দুটো শূন্য এখান থেকে কাটে, তো আলটিমেট আমার গুণ করতেই হবে, কিছু করার নেই। 471 ইন্টু 81 হচ্ছে এখানে 100। তো সব থেকে বেস্ট হচ্ছে 9 9 দিয়ে গুণ করা, 9কে 9, 7 রং 63, 3 হাতে রয়েছে 6, 4 রং 36 আর 6 হচ্ছে এখান থেকে 42 ইন্টু 9 আর একটা 9 রং 81 1 হাতে রয়েছে এখান থেকে 8, 3 রং 27 8 35 5 হাতে রয়েছে 3, 9 18 3 21 1 2 36 2 হচ্ছে 38, 381.51 এই টাকাটা হচ্ছে আমার অন্তর, যেটা আমাদের অপশান সিতে আছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, 25টা বলছে বাস্তব সংখ্যার গাণিতিক গড় বলছে 110, 10টা সংখ্যার প্রতিটা 12.5 করে বৃদ্ধি করা হয়, আরও 10টা সংখ্যার প্রতিটা 15 করে বৃদ্ধি করা হয় এবং বাকি 5টা সংখ্যা অপরিবর্তিত থাকে, তাহলে গাণিতিক গড়ের নতুন মান কী হবে। দেখো মোট বৃদ্ধি কতটা হয়েছে আগে আমি দেখি, 10টা সংখ্যা প্রত্যেকটা 12.5 করে বেড়েছে, 12.5 মানে হচ্ছে 25-এর 2 করে, তাহলে 25-এর 2 ইন্টু হচ্ছে 10, আরও 10টা সংখ্যা প্রত্যেকটা 15 করে বেড়েছে, তাহলে মোট কত হচ্ছে এখানে, এখানে পাচ্ছি আমি 125 পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি 150, তাহলে 275 কিন্তু বেড়েছে, এইটা হচ্ছে মোটের ওপর বেড়েছে। তাহলে এখন গড়টা কী হবে, নতুন গড় কী হবে, তো এখন নিয়ে হবে, আগে ছিল কত না 110, এখন বেড়েছে কতটা 275 হচ্ছে মোটের ওপর। এখন যখনই আমি বাড়াবো গড়ের ওপর, তাহলে সেক্ষেত্রে মোট যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ভাগ করে দেবো, তো এখানে পাবো কত, এখান থেকে আমরা 110 তো ছিল, এখানে পাচ্ছি আমি 11, মানে হয়ে গেল এটা আমাদের 121 হচ্ছে আমাদের এখানে নতুন গড়। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রাজেশের কাছে বলছে 156 লিটার তেল এ এবং 256 লিটার তেল বি আছে, সেই একই রকমের পাত্রে দুটি ধরনের তেল এমনভাবে ভরে যে প্রতিটা পাত্রে কেবল এক ধরনের তেল থাকে এবং সমস্ত পাত্র সম্পূর্ণভাবে পূর্ণ হয়। রাজেশ যে পাত্রটি ব্যবহার করেন তার সর্বোচ্চ আয়তন কত হতে পারে যাতে রাজেশের কাছে থাকা উভয় তেলের পাত্র, মানে উভয় ধরনের তেল এই পাত্রে ঢেলে দেওয়া যায়। মানে একটা পাত্র সে রাখছে যেটা দিয়ে এই দু ধরনের তেল সে ঢেলে ঢেলে রাখতে পারবে, তার মানে কিছুই না, আমি এখান থেকে এদের HCFটা বার করবো, আর কিছুই দরকার নেই এখান থেকে। 156 মানে কত না 2 ইন্টু 78, 78 মানে 2 ইন্টু 39 মানে 3 ইন্টু 13 এখান থেকে, আর 256 মানে হচ্ছে 2 ইন্টু 128 মানে 2 ইন্টু 64, 64 মানে হচ্ছে এখান থেকে আর তো কোনো কমন পার্ট নেই, তাহলে HCF কত হবে এখান থেকে না 2 ইন্টু 2 মানে হচ্ছে এখান থেকে 4ই হচ্ছে এখানে HCF, যেটা আমাদের অপশান বিতে আছে। আমরা অপশান টেস্ট করে করতে পারতাম যে কোনটা দিয়ে ভাগ যায়, ঠিক আছে, এই ধরনেরগুলো আমরা কিরম করি না, HCF বার করলেই তো হয়ে যায়, তো সোজা অঙ্ক বড় হলেও। পরের প্রশ্ন কী বলছে এখানে, সরল করতে বলেছে, 5 আর 1 এখান থেকে 6, 6 থেকে 6 বিয়ে হয়ে গেল মানে 0, 6 ইন্টু 0 মানে 0, 0কে বাদ ভাগ করা হয় 0, তখন আলটিমেট 194ই পড়ে থাকছে এখান থেকে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষপৃষ্ঠের ক্ষেত্র রয়েছে এত, ভূমির ব্যাস এত, শঙ্কুর উচ্চতা, আবার একই টাইপের প্রশ্ন দিয়েছে না, তো এখান থেকে 2r এর মান হচ্ছে এখান থেকে 144, তাহলে r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 72, বক্ষপৃষ্ঠ মান হচ্ছে πrl সমান সমান হচ্ছে 5400 পাই, তো পাই বাদ চলে গেল এখান থেকে 72 ইন্টু এল, এখানে পাচ্ছি আমি এইটা, তাহলে এল এর মানটা কত হবে এখান থেকে না 5400 হচ্ছে এখান থেকে 72, 18 দিকে আলো পাচ্ছি 300, 18 দিকে আলো পাচ্ছি 4 মানে 75, তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে কার মান দরকার, এখান থেকে আমাদের এইচের মানটা দরকার, ঠিক আছে, এইচের মানটা কী হবে এখান থেকে না এল স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার, মানে এক কাজ করি বলছে এল প্লাস আর একবার এল মাইনাস আর করি, সুবিধা হবে সেক্ষেত্রে, 75 আর 72 যোগ একবার মানে 147 ইন্টু হচ্ছে 3, আচ্ছা তো এটা হচ্ছে 441, তার মানে এখান থেকে আমাদের 21 হচ্ছে রুট করলে হয়, তাহলে এখানে এইচের মানটা কত হচ্ছে এখান থেকে 21, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে কি না, বলছে প্রদত্তের মোট বলা আছে কত না 140, এক্সের মানটা কত, তো এটা আমাদের একটা গ্রুপটা দেওয়া রয়েছে এখান থেকে। এখন দেখো এক্সটা বাদ দাও, এখানে সব থেকে বড়ো মান কোথায় আছে না 33 এখানে,
তার মানে এইটা হচ্ছে কিন্তু আমাদের এখানে মডাল ক্লাস। এই ক্লাসটা আমরা ডিফাইন করে দিলাম, মডাল ক্লাস সবথেকে বেশি আছে এখানে। আমাদের অঙ্কটা এবার শুরু হবে। তো ফর্মুলাটা একটু মনে রাখতে হবে তোমাদের, মোড ইকুয়াল টু এল প্লাস কী হয় না F1 মাইনাস F0 টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে এখানে H। ঠিক আছে, এখানে তো মুডের মানটা এখানে 140 দেওয়া আছে। এর হচ্ছে যে মডাল ক্লাসটা আমরা ডিফাইন করেছি তার লোয়ার লিমিট মানে 135 প্লাস F1 মানে হচ্ছে এইটা হচ্ছে F1, এটা হচ্ছে F0, এইটা হচ্ছে F2। তাহলে এখানে F1 হচ্ছে 33, F0 মান হচ্ছে 30 বাই 2F1 মানে হচ্ছে 2 ইন্টু 33 মানে 66, গুণ করে দিচ্ছি। F0 মানে হচ্ছে এখান থেকে আমাদের 30 আর F2 মানে হচ্ছে X। H মানে কি না এই মডাল ক্লাসের লোয়ার লিমিট আর আপার লিমিটের মধ্যে যে গ্যাপটা আছে, কত গ্যাপ আছে না 5-এর গ্যাপ, এটাই হচ্ছে H। আচ্ছা, এই দেখো বিয়োগ করলে এখান থেকে 5 পেয়ে গেলাম, এখান থেকে পাচ্ছি আমি 3, ওপরে পাশে রয়েছে 5, যেখানে পাচ্ছি আমি 36 মাইনাস এক্স, এই 5 কেটে গেল, কোনো গুণ করলে পাচ্ছি আমি 36 মাইনাস এক্স সমান 3, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 33। তাহলে এক্সের মানটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, কমলেশ বলছে এখানে 10,000 টাকা দিয়ে কিছু শাড়ি এবং স্যুট কেনে, প্রতিটা শাড়ির দাম হচ্ছে 1500 টাকা, প্রতিটা স্যুটের দাম হচ্ছে 1000 টাকা। মোট শাড়ি এবং স্যুটের সংখ্যা কত না 8টা, স্যুট এবং শাড়ির সংখ্যা নির্ণয় করো। সব থেকে বেস্ট হচ্ছে এখানে আমাদের অপশান টেস্ট। দেখো প্রথম অপশান এ চেক করি আমি, 4টে শাড়ি 4টে স্যুট, 4টে শাড়ি মানে 4 হচ্ছে 60 মানে 6000 যাচ্ছে এখান থেকে, আর এইটাই যাচ্ছে আমাদের 4000। দেখো প্রথমটাতেই তো চলে আসে 10,000 টাকা, আর দেখা দরকার আছে, চেক করতে পারো। 3টে শাড়ি কত হচ্ছে না 4.5, 5টা স্যুট মানে কত হচ্ছে এখান থেকে না 5000, তো হচ্ছে না 10,000, বাদ দাও। 2টো শাড়ি মানে 3000, মুখোমুখি হয়ে যায়। তারপরে দেখো 6000 মানে 9000, এটাও তো হচ্ছে না। 5টা শাড়ি 3টে স্যুট মানে 5টা শাড়ি মানে হচ্ছে তোমার 7500, আর 3টে মানে হচ্ছে 3000, তো এটাও তো হচ্ছে না, ক্রস করে যাচ্ছে। তাহলে একমাত্র অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃত্তের কেন্দ্রে অবস্থিত জ্যা দ্বারা গঠিত কোণগুলির সাথে বৃত্তের পরিধির যে কোনো বিন্দুতে অবস্থিত কোণের অনুপাত কীরকম হয়। দেখো এটা একটু কনসেপ্ট মনে রাখতে হবে। এই একটা ছবি ধরে রাখো, এই তো মোটামুটি দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, আর এইটাকে বলা হচ্ছে পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বরাবরই কী হয় না পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, যদি পরিধিস্থ কোণ যদি 1 হয়, কেন্দ্রস্থ কোণ কী হবে না এটা দ্বিগুণ হবে মানে 2 হবে। এখন কি চাইছে এখানে না জ্যা দ্বারা কেন্দ্রে অবস্থিত জ্যা দ্বারা গঠিত কোণগুলির সাথে বৃত্তের পরিধির ওপর অবস্থিত কোণগুলোর অনুপাত কী হবে, তাহলে কী হবে না 2:1 হবে। মানে আগে কেন্দ্রের কোণ তারপর হচ্ছে পরিধির কোণ, তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে না 2:1। এটা কিন্তু এই কনসেপ্টেই হবে 2:1। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে। তো আমি একটু ভালো করে লিখে নিই একটাবার এখান থেকে, 29/4 তার পাওয়ারে হচ্ছে 3, 4/29 তার পাওয়ারে হচ্ছে এখান থেকে 2, 29/4 তার পাওয়ারে হচ্ছে এখান থেকে 11, 4/29 তার পাওয়ারে হচ্ছে এখান থেকে 9m + 7। একটা জিনিস দেখো এখানে 29/4 আর 4/29 এটাই তো রয়েছে, জাস্ট উল্টে দিয়েছে তাই না। আমি এইটাকে ধরেই করছি, মানে 4/29 ধরে করছি, কারণ এইটার মাথায় আছে m, এটা তো আমার লাগবে। তাহলে দেখো 29 উল্টালে কী হবে না 4-এর 29 হবে, সঙ্গে সঙ্গে পাওয়ারটা কিন্তু হয়ে যাবে এখান থেকে -3। এইটা তো উল্টানোর দরকার নেই, যা আছে থাক, কোনো অসুবিধা নেই। এইটাকে আমি আবার উল্টাবো, 4/29 করে নেবো, সঙ্গে সঙ্গে কী হবে পাওয়ারটা হয়ে গেল -11, আর এইটা যেরকম আছে সেরকম থাক, 9m + 7। এখন পাওয়ারগুলো যোগ করে দাও, তাহলে এই 4/29 পাওয়ারটা যোগ করলে কী পাচ্ছি কিন্তু আমি -3 + 2 -11, আর এখানের পাওয়ারটা কী আছে এখান থেকে না 9m + 7। এখন ওপরে দুটো পাওয়ার সেম করে দাও, কারণ নিচেরগুলো দেখো সেম আছে। তাহলে এখান থেকে দেখো নিচের সংখ্যাটা যখন দেখো a⁴m যদি হয় আর a⁴ যদি n হয়, তাহলে সেক্ষেত্রে m = n হয়, কারণ তলার যে বেস যে সংখ্যাটা কিন্তু এখানে সেম, তো এখানেও তাই হবে। তো -3 আর 2 হচ্ছে -1 আর 11 হচ্ছে এখান থেকে -12 = 9m + হচ্ছে 7, মানে এখানে পাচ্ছি আমি m এর মানটা কত হচ্ছে না 19/9, 19/9 মানে হচ্ছে আমাদের অপশান এ। পরের প্রশ্ন কী বলছে এখানে, x² - 2x + 13 সমীকরণের নির্ণায়ক কী বা ডিটারমিনেন্টটা কী করতে হবে, এছাড়া ওই সমীকরণের কতগুলো বাস্তব সমাধান আছে তা নির্ণয় করতে হবে। x² - 2x + 3 = 0, এটাকে আমরা কম্পেয়ার করি কার সাথে না ax² + bx + c = 0। একটা সমীকরণের এরকম থাকা মানে b² - 4ac হচ্ছে, এটা হচ্ছে তার ডিটারমিনেন্ট, অর্থাৎ তার বীজটা কেমন হবে না হবে আমরা এটা দিয়ে বুঝতে পারি। আমি আগের ক্লাসেও বলেছিলাম এটা যদিও।
তো গ্রেটার দেন 0 মানে হচ্ছে বাস্তব বীজ এবং অসমান বীজ। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বাস্তব ও সমান বীজ হয়, বাস্তব ও সমান হয়, ঠিক আছে। আর যদি এইটা যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা কাল্পনিক বীজ বা কোনো বাস্তব বীজ নেই। এখন কম্পেয়ার করো, তাহলে এখানে বির মানটা কত হচ্ছে, এখান থেকে বির মানটা হচ্ছে এখান থেকে -2, এর মানটা হচ্ছে এখান থেকে 1, সির মানটা কত হচ্ছে এখান থেকে না 13। তাহলে এখন বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কত হচ্ছে, বি স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 4ac, তো 4 ইন্টু 1, ঠিকঠাক করছি তো, 4 ইন্টু 1 ইন্টু 13, তো এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে 4 মাইনাস হচ্ছে 52, তাহলে -48। তো -48, আর এখানে কিন্তু কোনো বাস্তব বীজ তো থাকবে না, কারণ লেস দেন 0 হওয়া মানে তো কোনো বাস্তব বীজ নেই। তাহলে নির্ণায়কটা কিন্তু এখানে ঠিকই আছে যে 48 হবে এখানে, ঠিক আছে। আর তো কিছু ভুল তো কোনো হয়নি। এখানে এর মান এখানে 1, বির মানটা হচ্ছে এখান থেকে আমাদের -2, আর সির মানটা হচ্ছে এখান থেকে আমাদের 13। তো এখান থেকে দেখো তাহলে কিন্তু 48 হবে নির্ণায়ক, কিন্তু এখানে কিন্তু বাস্তব বীজ থাকবে না, তাহলে এখানে কিন্তু অপশানটা একটু ভুল আছে, ঠিক আছে। 48টা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বাস্তব বীজ থাকবে না, কারণ লেস দেন 0 হওয়া মানে কিন্তু তোমার বাস্তব বীজ থাকে না। আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে। তো এখানে বলছে কিনা একদল লোক পুরুষ, মহিলা এবং শিশু নিয়ে গঠিত, তাদের মধ্যে কি 20% হচ্ছে পুরুষ, 50% হচ্ছে মহিলা এবং বাকিরা হচ্ছে শিশু। তাদের গড় ওজন কত না 45, 60 এবং 20 কেজি। এই দলের গড় ওজন কত হবে? তো সোজা আছে, ধরলাম যে মোট হচ্ছে মোট লোক সংখ্যা কত না 100, তার মধ্যে 20 হচ্ছে পুরুষ, মানে 20 ইন্টু পুরুষের ক্ষেত্রে কত বলেছে ওয়েটটা না 45। আচ্ছা মহিলা হচ্ছে 50, তাহলে ওয়েটটা কত এখানে 60, তাহলে পড়ে আছে কত 20 আর 50 70 তো হয়ে গেল, তাহলে পড়ে আছে কত না 30, তাহলে 30 হচ্ছে এখানে শিশু, যেটা হবে ইন্টু 20। মোট হচ্ছে আমি এখানে 100 ধরেইছিলাম, তাহলে এখানে পাচ্ছি আমি 3000, এখানে পাচ্ছি আমি 900, 3900, আর 6 হচ্ছে এখানে পাচ্ছি আমি 4500, 4500 বাই হচ্ছে 100, তো 45 হচ্ছে এখানে আমাদের গড় হয়েছে। গড় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, যখন 26, 40, 22 এবং 34-এর প্রতিটিতে x যোগ করা হয় তখন এটি প্রাপ্ত সংখ্যাগুলো সমানুপাতিক হয়, তবে 4x = y y 7x - 6 এর হলে y এর মানটা কত? তো এই অঙ্কগুলো তো ভালো, আমি আগে শিফটেও পেয়েছিলাম। 22 আর হচ্ছে 34, আমরা কী করি না এদের মধ্যে গ্যাপটা দেখি, 14, এর মধ্যে গ্যাপটা কত না 12, রেশিও করলে কত হয় এখান থেকে 7:6 হয়, 6 দিয়ে প্রথমটাকে, 7 দিয়ে এর প্রথমটাকে, 26 6 হচ্ছে 156, 7 22 হচ্ছে 154, এদের মধ্যে করি আমরা গ্যাপ, বাই 7 - 6 করি, এইটাই হচ্ছে আমার এখান থেকে এক্স। তাহলে কত পাচ্ছি এখানে আমরা, এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2। এবার বসাও, 4 দুগুণ হচ্ছে এখান থেকে 8, 8:y, y 7 দুগুণে 14, আর 6 হচ্ছে এখান থেকে আমাদের 8, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না ওয়াই স্কোয়ারের মানটা কী লিখলাম, ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে কত না 8 স্কোয়ার, তাহলে ওয়াইয়ের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 8, ওয়াইয়ের মান 8, এটাই হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, ভূমির একটা বিন্দু থেকে যা টাওয়ারের পাদদেশ থেকে 48 মিটার দূরে রয়েছে, টাওয়ারের শীর্ষে উচ্চতা কোণ কত না 30 ডিগ্রি, টাওয়ারটার উচ্চতা কত? তাহলে এই হচ্ছে ভূমি থেকে 48 মিটার দূরে রয়েছে বিন্দুটা, এটার উচ্চতা কোণটা কত এখান থেকে না 30 ডিগ্রি, তাহলে ধরলাম এইচ হচ্ছে এইটা, তাহলে h/48 ইকুয়াল টু কী হয় না tan 30 হয়, tan 30 মান হচ্ছে এখান থেকে 1/√3, তাহলে এইচের মানটা হচ্ছে এখান থেকে 48 বাই হচ্ছে √3, তো ওপর নিচে √3 দিয়ে গুণ করে দিলে √3 × √3 করে দিচ্ছি, 48 √3, তলায় হয়ে গেল এটা 3, তাহলে এখানে পাচ্ছি আমি 16√3, 16√3 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, টাওয়ারটার উচ্চতা হচ্ছে এইটা। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, ABCD হচ্ছে, AB হলো সিডির সমান্তরাল, এটা ভেদক PQ AB এবং সিডির যথাক্রমে E এবং F এ ছেদ করে, এই মান এত, G হচ্ছে AB এবং সিডির মধ্যে একটা বিন্দু, যেখানে BEGর মান এত, EGF এর মান কত, আর EGF এর মানটা কত। ছবি না আঁকলে তো কিছু বুঝতে পারছি না, ছবিটা আঁকলে আমরা এখানে বুঝতে পারবো। তো এই হচ্ছে দুটো রেখা ধরে নিলাম, একটু বেঁকা বেঁকা মতো হচ্ছে, আচ্ছা ঠিক আছে। AB, এটা হচ্ছে AB, এটা হচ্ছে আমার এখানে CD, আর এটা হচ্ছে আমার এখানে PQ ভেদক ABCDকে E এবং F বিন্দুতে ছেদ করে, যেখানে PBর মানটা এখানে দেওয়া আছে কত না 56 ডিগ্রি, G হচ্ছে AB এবং সিডির মধ্যে থাকা একটা বিন্দু, আমি ধরলাম G হচ্ছে এইটা, তাহলে এখান থেকে BEGর মানটা এখানে দেওয়া আছে কত 32 ডিগ্রি, ঠিক আছে।
GFE এই মানটা দেওয়া আছে এখান থেকে না 47 ডিগ্রি, তাহলে এখান থেকে আমাদের EGF এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তো অ্যাটেন্স দেখো এইটা 56 মানে এটাও তো 56, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ। তাহলে এইটুকুর কোণটা তো আমরা পেয়ে যাব, কি করে পাবো না, টোটালটা মিলিয়ে হচ্ছে 180, যেখানে 56 দেওয়া আছে আর 32 দেওয়া আছে, আর এখানে পাচ্ছি আমি 6 2 8 5 3 8 মানে 88 মানে 92 ডিগ্রি, এইটা হচ্ছে 92 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজ EGF এর দুটো কোণ আমরা জানি, তো খুব সহজেই আমরা EGF এর মানটা বার করে নিতে পারবো। 180 থেকে 92 আর 47 যোগ করে বিয়োগ করতে হবে। তাই কত পাচ্ছি এখান থেকে আমরা 9 9 4 13, 180 9 13 139, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 41 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, একজন বিক্রেতা 5টা চকলেট 1 টাকায় বিক্রি করে, যার ফলে তার লাভ হচ্ছে 40%। 1 টাকায় সে কত চকলেট কিনেছিল? তো দেখো SP হচ্ছে কি 1/5, এক একটা চকলেটের ক্ষেত্রে 5টা চকলেট 1 টাকাতে, মানে একটা চকলেটের দাম হচ্ছে 1/5, এটা বিক্রি করে তার কিন্তু আবার 40% লাভও হয়েছে। তাহলে এখান থেকে CP কত হবে মানে 1/5 ইন্টু 100/140, মানে 100/700, তার মানে 1/7, তার মানে দেখো একটা চকলেটের কেনা দাম পড়েছে 1/7 টাকা, তার মানে 7টা চকলেটের কেনা দাম পড়েছে হচ্ছে 1 টাকা। তো অঙ্ক হয়ে গেল আমাদের, 1 টাকায় সে 7টা চকলেট কিন্তু কিনেছিল। ঠিক আছে, আর এই লাস্ট কোয়েশ্চেন কী বলছে, বার্ষিক কত শতাংশ সহজ-সুদের হারে কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হয়? তাহলে পিটা হয়ে যাচ্ছে এখান থেকে 2P, তার মানে P হচ্ছে এখান থেকে সুদ, P টাকার ওপর 12 বছরে R% রেটে, বাই হচ্ছে 100, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 100, বাই হচ্ছে 12, 4 25 4 3 8.33%, এটাই হচ্ছে আমার এখানে বার্ষিক সুদের হার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা WBP বা KP পরীক্ষার, কনস্টেবল কিংবা SI পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং GK হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, GK প্র্যাকটিস সেট, GK মক টেস্ট, স্ট্যাটিক GK, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।